আচ্ছা দেখো, আজকে আমরা অ্যালকিনের কিছু প্রস্তুতি আলোচনা করব। অ্যালকিন প্রিপারেশন অফ অ্যালকিন, অ্যালকিনের প্রস্তুতি, এগুলো আমরা একটু প্রথমে আলোচনা করি। তা অ্যালকিনের প্রস্তুতির মধ্যে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে কম অ্যালকোহল। একটা অ্যালকোহল নিলাম, এর সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 আর টেম্পারেচার 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তৈরি হয় CH2 ডবল বন্ড CH2 প্লাস H2O, CH2 ডবল বন্ড CH2 প্লাস H2O। তাহলে কীভাবে হবে? CH2H CH2OH, এখান থেকে একটা জলের অণু বেরিয়ে যাচ্ছে, তার ফলে তৈরি হয়ে যাচ্ছে CH2 ডবল বন্ড CH2। এখন আমি যদি এরকম অ্যালকোহল টেম্পারেচারটা এখানে একটু কম লাগবে, মোটামুটি 120 ডিগ্রি সেলসিয়াস, কনসেন্ট্রেট H2SO4 120 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রোডাক্ট কী হবে দেখো, এখান থেকে OH, এখান থেকে H, অথবা এখান থেকে OH, এখান থেকে H, যে কোনো একটা বেরোবে। অ্যাট এ টাইম দুটো হবে না, একটা একটা করে হবে। তাহলে আমার যৌগ CH2 ডবল বন্ড CH CH CH3। তাহলে এরকম আমরা একটা অ্যালকিন যৌগ তৈরি করতে পারব। আবার দেখো, আমি যদি এরকম নিই, তাহলে এর মধ্যে যদি কনসেন্ট্রেট H2SO4 দিয়ে দিই, টেম্পারেচার আরও কম লাগে, 100 ডিগ্রি সেলসিয়াস। ইভেন এটা ডাইলুট H2SO4-এও রিয়াকশনটা করা যেতে পারে। একই বিষয়, এখান থেকে OH, এখান থেকে H, অথবা এখান থেকে OH, এখান থেকে H, বা এখান থেকে OH, এখান থেকে H, একই ব্যাপার। তাহলে এখানে প্রোডাক্ট হয়ে যাবে CH2 ডবল বন্ড C CH3 CH3। তাহলে এভাবে আমাদের অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে অ্যালকিন যৌগ গঠিত হয়। এখানে মধ্যে একটা বিশেষ বিষয় মাথায় রাখতে হবে যে টেম্পারেচারটা আস্তে আস্তে কমছে কেন, টেম্পারেচারটা কমে যাওয়ার কারণ কি। প্রথমটায় দেখলে, যখন আমরা CH3OH CH3CH2OH নিলাম, যেটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল, তারপরে CH3CH OH CH3 নিলাম, যেটা সেকেন্ডারি অ্যালকোহল, এটা হচ্ছে একটা টার্সারি অ্যালকোহল। টেম্পারেচার দেখো, প্রথমে 170, তারপরটা 120, তারপরে 100। তা প্রাইমারি সেকেন্ডারি টার্সারি কীভাবে বিচার করি? যে কার্বনের সঙ্গে OH আছে তার সঙ্গে কটা হাইড্রোজেন আছে সেটা দেখতে হবে। দেখো এখানে একটাও হাইড্রোজেন নেই, তার জন্য এটাকে বলছে টার্সিয়ারি। আগের উদাহরণটাই দেখবে একটা হাইড্রোজেন যুক্ত ছিল, তার জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি। আর তার আগের উদাহরণটাই দুটো হাইড্রোজেন যুক্ত ছিল, তার জন্য এটাকে বলবো আমরা প্রাইমারি। তাহলে এভাবে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সারি হাইড্রোজেনের, এই টার্সারি অ্যালকোহল পার্থক্য করছি। আরেকটা উদাহরণ বলি, তারপরে মেকানিজমটা বুঝিয়ে দিচ্ছি। এটার সঙ্গে যদি গাঢ় H2SO4 রিয়াকশন করো, তাহলে এখানে দুটো সম্ভাবনা আছে। এক হচ্ছে এখান থেকে HOH বেরিয়ে গেল, তাহলে তৈরি হবে CH2 ডবল বন্ড CH CH2 CH3। আরেকটা হতে পারে এখান থেকে HOH বেরিয়ে যাচ্ছে, তখন তৈরি হবে CH3CH ডবল বন্ড CH CH3।
তাহলে এখানে মুখ্য যৌগ তোমরা জানো যে এইটা হচ্ছে মুখ্য যৌগ আর এটা হচ্ছে গৌণ যৌগ। তার কারণ কি, এখানে ডাবল বন্ডের সাপেক্ষে দেখো আলফা হাইড্রোজেনের সংখ্যা 6খানা আছে, আর যার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকে তার ক্ষেত্রে হাইপার কনজুগেশন গঠন বেশি হয় এবং তার স্থায়িত্ব বেশি হয়। সেজন্য আমরা বলবো এটা হচ্ছে প্রধান যৌগ, এটা হচ্ছে অপ্রধান যৌগ। এবার দেখো আমি যদি বিক্রিয়ার কৌশলে আসি, এই যে CH3 CH2OH তার সঙ্গে গাঢ় H2SO4 দিয়ে আমরা পেয়েছিলাম CH2 ডবল বন্ড CH2। এই বিক্রিয়াটার আমি বিক্রিয়া কৌশলটা বলে দিই, সবগুলোই একইভাবেই হয়। তা H2SO4 এটা প্রথমে ডিসোসিয়েট করে H+ আর OSO3H- আয়ন উৎপন্ন করে। পরবর্তীতে এই অ্যালকোহল যৌগের সঙ্গে H+ আয়নের যখন বিক্রিয়া হয়, অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এই H+ আয়নটার সঙ্গে জুড়ে যায়, দিয়ে তৈরি করে CH3 CH2OH2+। তা তোমাদের জানা আছে বিক্রিয়া কৌশলের পড়াশোনা বারবার বলেছি যে অক্সিজেন হচ্ছে একটা তীব্র তড়িৎ-ঋণাত্মক হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কখনোই প্লাস চার্জ পছন্দ করে না, তার জন্য সঙ্গে সঙ্গে এটা ওয়াটার মলিকিউল হিসেবে বেরিয়ে যায়। তাহলে তৈরি হয় CH3 CH2+ H2O। পরবর্তীতে এই যে OSO3H- আছে, সেই মাইনাসটা গিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় আর এই CH বন্ডটা ব্যাক করে, দিয়ে তৈরি হয় CH2 ডাবল বন্ড CH2। তাহলে এইভাবে আমাদের তৈরি হচ্ছে ইথিলিন এই যৌগটা। এবং দেখো এখানে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়াটা একটা SN1 ফরমেশন রিঅ্যাকশন হচ্ছে। এবার এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যদি বাড়ে তাহলে রিঅ্যাকশন রেট বাড়বে। তাহলে আমরা যদি এইটা নিই CH3 CHOH CH3, তাহলে এখান থেকে উৎপন্ন কার্বোক্যাটায়নটা কী হবে CH3 CH+ CH3। তাহলে এটার স্টেবিলিটি এটার থেকে বেশি হবে। তোমরা জানো এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন 6টা আছে, এখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন 3টে আছে। তাহলে এটা যেহেতু বেশি স্থায়ী তার জন্য রিঅ্যাকশন রেটটা কী হচ্ছে ফাস্ট হয়ে যাচ্ছে। আবার তুমি যদি টার্সারিটা নাও তাহলে সেক্ষেত্রে কার্বোক্যাটায়ন কী তৈরি হবে এরকম কার্বোক্যাটায়ন গঠন করবে। তাহলে এখানে রিঅ্যাকশন রেট কী হবে আরও ফাস্ট হবে। তার জন্যই প্রাইমারি ক্ষেত্রে টেম্পারেচারটা একটু বেশি লাগে, সেকেন্ডারি টার্সারি ক্ষেত্রে আস্তে আস্তে টেম্পারেচার কম প্রয়োজন হয়। এছাড়াও দেখো আমরা আলোচনা করব হ্যালো অ্যালকেন থেকে। হ্যালো অ্যালকেন কম্পাউন্ড কোনগুলো তোমরা জানো, যেমন ধরো CH3 CH2Cl বা CH3 এই সমস্ত যৌগগুলোকে যদি আমরা অ্যালকোহলীয় KOH দিয়ে দিই, অ্যালকোহলীয় KOH দিয়ে দিই, তাহলে তৈরি হয়ে যাবে CH2 ডবল বন্ড CH2 বা CH2 ডবল বন্ড CH3। তাহলে এই যে বিক্রিয়াগুলো তোমরা অলরেডি পড়েছো, এটা হচ্ছে একটা E2 কৌশলের বিক্রিয়া, এটা হচ্ছে একটা
E1 কৌশলের বিক্রিয়া। তাহলে আমরা যে এলিমিনেশন রিয়াকশানগুলো পড়েছি সেই এলিমিনেশন রিয়াকশানগুলোরই উদাহরণ হচ্ছে এই হ্যালো অ্যালকেন থেকে উৎপন্ন যৌগের বিক্রিয়াগুলো। তাহলে এগুলো তোমাদের কাছে খুব একটা নতুন নয়, এগুলো সহজ বিষয়। এখানে আমাদের দুটো নিয়ম আছে, একটাকে বলা হয় সেট জ্যাপ নিয়ম, একটাকে বলা হয় হফম্যান নিয়ম। একটু বুঝে নাও, সহজ। সেট জ্যাপ নিয়ম, যেমন ধরো এরকম যদি থাকে, এর মধ্যে যদি আমরা অ্যালকোহলীয় KOH দিই, তাহলে দেখো এখানে দুটো যৌগ তৈরি হতে পারে। এখান থেকে Cl, এখান থেকে H এলিমিনেট হচ্ছে, বা এখান থেকে Cl, এখান থেকে H এলিমিনেট হচ্ছে। তাহলে এখানে তৈরি হতে পারে কি CH3 CH ডবল বন্ড CH3 এই অ্যালকিন যৌগটা। আর যদি এখান থেকে Cl, এখান থেকে H হয়, তাহলে তৈরি হবে CH3 CH2 CH ডবল বন্ড CH2। তাহলে এখানে তৈরি হচ্ছে কি 2 বিউটিন, আর এখানে হচ্ছে 1 বিউটিন। তাহলে 2 বিউটিন এবং 1 বিউটিন এর মধ্যে তোমরা জানো যে 2 বিউটিন যৌগটা বেশি স্থায়ী হয়, কারণ এখানে হাইপার কনজুগেশন গঠন বেশি আছে। তাহলে এটা হবে মুখ্য যৌগ, এটা মোটামুটি 80% তৈরি হয়। আর এটা হচ্ছে গৌণ যৌগ, এটা মোটের উপরে দেখা যায় 20% মতো তৈরি হয়। এবার দেখো এই নিয়মটাই পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলি হফম্যান নিয়ম। কখন পরিবর্তন হয় এবং কেন হয় লক্ষ্য করো। CH3 CH2 CH, এইখানে ধরো আমি ফ্লুরিন দিয়ে দিলাম। CH3 একটু ভেঙে দিচ্ছি, হাইড্রোজেন হাইলাইট করছি। এর মধ্যে তুমি অ্যালকোহলিক KOH দিয়েছো, তাহলে OH মাইনাস এসে কি করবে, একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে। এইটা এখানে গেল, ফ্লোরিনটা খুলে গেল, তাহলে একটা যৌগ আমি এরকম পেয়ে গেলাম, এরকম পেয়ে গেলাম। অথবা এই OH মাইনাস এসে এই হাইড্রোজেনকে অ্যাটাক করলো, এটা এখানে গেল, এটা খুলে গেল, তাহলে আমরা এরকম একটা যৌগ পেয়ে গেলাম। এখন কোনটা গঠন হবে, কোনটা গঠন হবে সেটা আমাদের একটু যাচাই করতে হবে। তো দেখো আগে হ্যালোজেন হিসেবে ছিল ক্লোরিন, কিন্তু এখানে আছে ফ্লুরিন। তা ফ্লুরিন ছাড়াও যদি এরকম কোথাও থাকে NR3+, SR2+, তাহলে সবই কিন্তু একই প্রভাব দেখায়। কি প্রভাব বলি, এগুলো হচ্ছে হাইলি ইলেকট্রন উইথড্রয়িং। ক্লোরিনেরও ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে, কিন্তু ফ্লুরিনের ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা ক্লোরিনের থেকে অনেক বেশি। তার জন্য ফ্লুরিন যখন ইলেকট্রন টানছে, বন্ধন থেকে ইলেকট্রন টানছে নিজের দিকে, তাহলে এই কার্বনে কী হচ্ছে, একটা ধনাত্মক আধান গঠন হচ্ছে। এবার এই ধনাত্মক আধানটা যখন গঠন হলো, তখন এ কী করবে, এই CH বন্ড থেকে ইলেকট্রন টেনে নেবে। এও CH বন্ড থেকে ইলেকট্রন টানবে, কিন্তু দেখো এখানে CH3 পাশে একটা আছে, যে কিন্তু ইলেকট্রন দিয়ে কার্বনের কিন্তু ডেল্টা প্লাস চার্জটাকে, ধনাত্মক আধানটাকে কিছুটা প্রশমিত করে দিচ্ছে। তাহলে এখানে যেহেতু ধনাত্মক আধান প্রশমিত হচ্ছে, তার জন্য এই CH বন্ড থেকে ইলেকট্রন কম টানছে, আর এই CH বন্ড থেকে ইলেকট্রন বেশি করে কার্বন টেনে নিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাইড্রোজেন দুটো নাম দিলাম HHB, তা HA এর অম্লত্বটা, অ্যাসিডিক নেচারটা HB এর তুলনায় বেশি।
তার জন্য OH মাইনাস এইচ আর এইচবির মধ্যে যেহেতু এই বন্ডটা দুর্বল হয়ে গেছে, তার জন্য এটাকে টেনে নেওয়াটা সহজ হচ্ছে। তার জন্য OH মাইনাস এসে কী হচ্ছে, এই এইচের হাইড্রোজেনটাকে প্রোটনটাকে টেনে নিচ্ছে, আর এই ধারে একটা ডাবল বন্ড গঠিত হচ্ছে। আর এধারে এটা টেনে নিলে এধারে ডাবল বন্ড গঠিত হবে, কিন্তু এটা কম হবে, এটা বেশি হবে। তার জন্য এবার আমরা দেখব এটা হয়ে যাবে মুখ্য যৌগ, এবং এটা প্রায় 90% বা 95% মতন গঠিত হয়। আর এটা হয়ে গেল গৌণ যৌগ, এটা মোটামুটি 5% মতো উৎপন্ন হয়। এগুলো আমাদের আলোচনা হয়েছিল ব্যাচে, আমরা আলোচনা করলাম, তোমরা এগুলো দেখে নিও, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব।